হাজেরার মরা ছেলেকে দাপন করতে পারার কেউ আসেনি। সেই সকালবেলা মরেছে। মরা ছেলের শিয়রে বোবা হয়ে বসে আছে হাজেরা। তার চোখের পানির ধারা শুকিয়ে গেছে। পাতার নিচে চোখের পানির মরা খালটি এখনো জেগে আছে। শোকের চেয়ে আতঙ্কটাই এখন হাজেরার বেশি। ওলা উঠার রোগী যদি কবর দিতে না পারে, খলুর দাঙ্গায় জান দিতে মানুষের অভাব হয় না। জাহেদ বকশুর ছেলের বিয়েতে বেগার খাটতে মানুষের অভাব হয় না। অভাব কেবল হাজেরার ছেলেকে কবর দেওয়ার বেলা। এটা কি করতে পারে হাসিম? কিছুক্ষণ পরে মনির আহমদ এলো, সঙ্গে কৃষক সমিতির কজন কর্মী। এসেই মনির আহমদ হাজেরার সামনে হাত জোর করে বলল, আগে খবর ন ভাই, এই কথার দেরি হইয়ে দেবই। কি গৈরম, পাড়ার মানুষ ন আগায় ডরে। যুগি পাড়াতে একজনের ফোরন ফরিল, আরেকজনের কবর দিলাম। আগে খবর পাইনি, তাই দেরি হয়ে গেল বোন। কি করব, পাড়ার মানুষ ডরে এগিয়ে আসে না। যুগি পাড়ার একজনকে পুড়তে হলো, আরেকজনকে কবর দিলাম। তারা কাজে লেগে গেল। কবর খুঁড়ে ফেললো দুজনে। আরেকজন আবুলকে গোসল দিয়ে দিল। সে নিদারুণ অভাবের দিন কোথায় পাবে কাফনের সাদা কাপড়? স্বামীহারা হাজেরার একমাত্র সন্তান আবুল ছেঁড়া কাপড়েই কবরে নামল। জননী ঢুকরে কেঁদে উঠল। আকাশ বাতাস ছাপিয়ে প্রতিধ্বনি জাগল। সেদিনই মনির আহমদ এবং কৃষক সমিতির অন্যান্য কর্মীদের সঙ্গে হাসিমের পয়লা পরিচয়। মোহিত হয়ে গেল হাসিম। মানুষের অন্তরের এত দয়ামায়া থাকতে পারে? কলেরার সময় গা ছেড়ে পালাচ্ছে ডরে মানুষ। এক বাড়িতে কারো কলেরা লাগলে বাড়ির মানুষ উধাও। আর এরা সারাটা দিন ইউনিয়ন ঘুরে ঘুরে দেখছে। কোথাও মানুষ মরে আছে, কোথায় মৃতের সৎকার হচ্ছে না। তারা হিন্দু, তারা মুসলমান, তারা কোন জাত? হাসিম অবাক হয়ে মনির আহমেদের মুখের দিয়ে চেয়ে থাকে। বেটে খাটো মানুষটি, রোদের ছ্যাঁকা লেগে লাল হয়ে উঠেছে গাল। চুলগুলো ফ্যারফ্যারে, এলোমেলো বাতাসে উড়ছে। কদিন গোসল করেনি, কদিন ঠিকমতো খায়নি, তার হিসেব নেই। গায়ে একটা চেক চেক হাফ শার্ট, তাতে বিস্তর ময়লা। তবু কাজে এতটুকু বিরক্তি নেই। স্বভাবে একটু অহংকার নেই, পরোপকারে কোনো দ্বিধা নেই। কণ্ঠস্বরটা মোলায়েম, ভেজা ভেজা বাঁশির স্বরের মতো। হিমাংশু বাবুটাও তেমন, কণ্ঠস্বরটা মোলায়েম, ভেজা ভেজা বাঁশির মতো। ভালো বললে এদের ছোট করা হয়। এদের মনোবলকে অনুভব করতে হয়, উপলব্ধি করতে হয় এদের মনোভাব। সকলে দল বেঁধে তেজেন্দার বাগিয়ে ধরা সে মৃত্যুকালীন প্রশ্ন আর মনমোহন আচার্যের অবোধ ছেলের অবুঝ কৌতূহলের জবাব দেবার জন্য কঠিন শপথ নিয়ে পথে বেরিয়েছে যেন। চেয়ে দেখো হাসিম, তাদের কারো মুখের আদল খলু অদরবাবু কিংবা জাহেদ বকশুর মতো নয়। অনেক কথা জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, কিন্তু পারল না। কথা সরল না জিভ দিয়ে। সে ছোট লোকের চাইতেও ছোট লোক। বেশি মানুষের সামনে গানের ভাষায় কথা বলার অভ্যেস নেই। এদের সম্পর্কে চতুর্বাব তসবি টিপতে টিপতে নবীর দোকানে বসে কত খারাপ কথা বলেছে। ফয়েজ মস্তান এদেরকে কাফের বলেছে। রামাই পণ্ডিত কাদের পৈতা ধুলিয়ে বলেছে, সব বেটা গাঁজাখোর, পার মাতাল। কাফের কাকে বলে হাসিম জানে না। কাফেরদের কেমন চোখ, কেমন মুখ, কেমন নাক, তারা কি মানুষের মতো? কেমন করে জানবে হাসিম? সে তো আবার কোরআন কেতাব পড়েনি অত। বলতে গেলে সে শুদ্ধভাবে আরবি ভাষায় বিসমিল্লাও উচ্চারণ করতে পারবে না। গান সে গায় বটে, কিন্তু গান তার শিখতে হয়নি। বরগুইনির পারে মানুষদের কারো শিখতে হয় না গান। বরগুইনির পারে গান ভেসে ভেসে বেড়ায়। ইচ্ছে করে গলার ভেতর ধরে রাখলে গলা দিয়ে আপনা আপনি বেরিয়ে আসে। মনির আহমদ হিমাংশু বাবুদের সঙ্গে পরিচিত হয়ে
বুকের অর্ধেক বোঝা নেমে গেল হাসিমের। এখনো পৃথিবীতে মানুষ আছে যারা মানুষের বিত্ত সম্পদের পানে তাকায় না, মানুষকে মানুষ বলেই গ্রহণ করতে পারে। কোনো রকমের বাধা বিপত্তির তোয়াক্কা না করে মানুষের বিপদে বুক পেতে দেবার হিম্মত রাখে। মনির আহমদ তাকে জিজ্ঞেস করলো, বাড়ি কোথায় ভাই? জবাব দিতে গিয়ে তোতলাতে লাগলো হাসিম। তার কি বাড়ি আছে? তার কি পরিচয় আছে? এখনও কাজী বাড়ির মানুষ কণ্ঠে শ্লেষ মিশিয়ে তাকে বাতির বাচ্চা আর বান্নার পুত বলে নিন্দা করে। সুতরাং হাসিম কি বলবে? বলবে নাকি আমি একজন ঘরহারা সমাজহারা মানুষ, মানুষ আমাকে ঘৃণা করে, অবজ্ঞা করে আমার জন্মের জন্য? খলু মিয়ার বাড়ির কাছে নাকি তোমার বাড়ি? খলু মিয়ার বাড়ির কাছে নাকি তোমার বাড়ি? জিজ্ঞেস করে মনির আহমদ। জি, একটু পূব সাইডে, ফইরের পুকুরের উত্তর পারে। হ্যাঁ, একটু পূব পাশে, পুকুরটার উত্তর পারে। কি নাম তোমার ভাই? কি নাম তোমার ভাই? আবুল হাসিম। মানুষে হাসিম ডাকে। আবুল হাসিম, মানুষে ডাকে হাসিম। তাছাড়া মানুষ আরও নামে তাকে ডাকে। সে কথা মনির আহমদকে জানাতে বড় সাধ হলো, কিন্তু পারল না, জিহ্বাটা আটকে রইল। ঠিক আছে, আরা তোয়ারের হাসিম বলেই ডাক্যাম। ঠিক আছে, আমরা তোমাকে হাসিম বলে ডাকব, বলল হিমাংশু বাবু। হাসিমের মনে হলো এতদিনে পৃথিবীতে তার আসল পরিচয় দিতে পেরেছে। সে এখন অনেক সুখী। মনির আহমেদের কণ্ঠস্বর তার বুকের অর্ধেক জ্বালা শুষে নিয়েছে। হিমাংশু বাবু তাকে বলল, হাসিম ভাই, তোমার যদি কাজ কাম কম থাকে আর লগে কদিন আইও না, চৌকে দেখর কীরম বিপদ। হাসিম ভাই, তোমার যদি কাজকর্ম কম থাকে আমাদের সঙ্গে এসো না, দেখতে তো পাচ্ছ চোখে কী ধরনের বিপদ। এমনি একটা আমন্ত্রণের জন্য হাসিম যেন সারা জীবন অপেক্ষা করেছিল, তবু জটপট কিছু বলতে পারল না। সুফিয়ার কথা মনে হলো, সে যদি সমিতির লোকদের সঙ্গে ঘুরে বেড়ায় কি খাবে, কিভাবে চলবে তার দিন। হাসিম ভাবতে থাকে, ভেবে কোনো কুল কিনারা করতে পারে না, অধমুখে দাঁড়িয়ে থাকে। মনির আহমেদ আবার সসন্দেহে জিজ্ঞেস করে, কি ভাবত দে, কি ভাবছ? জি। হাসিম পেঁচার মতো চোখ গোল গোল করে চেয়ে থাকে। বাড়িতে কন আছে তোমার হাসিম ভাই? বাড়িতে কে আছে তোমার হাসিম ভাই? হাসিম বড় ফাফরে পড়ল। কেমন করে বলবে তার একটা বউ আছে, বউয়ের পেটে আবার বাচ্চা আছে, তাকে ভাত খেতে হয়। এত বড় লজ্জার কথাটা সে কেমন করে নিজের মুখে উচ্চারণ করবে? আগে কি কাম করতে হাসিম ভাই? আগে কি কাজ করতে তুমি হাসিম ভাই? সুধায় মনির আহমদ। জি, পাহাড়ত যাইতাম, পাহাড়ে যেতাম। বাড়িঘরের কথা এই কদিন তোমার ভাবন্য পড়িব, সমিতির থুন চাঁদা গড়ি চালাইও। বাড়িঘরের কথা কদিন তোমাকে ভাবতে হবে না, সমিতি থেকে চাঁদা করে চালাবো। অবাক হয়ে যায় হাসিম। জগতে এমন মানুষও কি আছে তার মতো মানুষকেও বুকে টেনে নিতে দ্বিধা করে না? তার বুকে খুশি উপচে পড়তে চায়। হাজেরা চিৎকার করে কাঁদছে, সে কান্না হাসিমের কানে ঢুকছে না। অপরাহ্নের মিঠে মিঠে সোনালি রোদের দিকে চেয়ে একটু বিচিত্র সুর শুনতে পায়। মনির আহমদ বলল, বড় স্কুলের মাঠত আগামী রবিবারে আর সমিতির মিটিং হইব, অনেক নেতা আইব, তুইও আইবা, তোমার চিনা জানা মঞ্চেরে লই। বড় স্কুলের মাঠে আমাদের সমিতির সভা হবে, অনেক নেতা আসবে, তুমিও তোমার চেনা জানা মানুষদের নিয়ে আসবে। হাসিম ঘাড় নেড়ে সায় দিল। অনেক নেতা এসেছে, আগে মিটিংও করেছে, বড় স্কুলের মাঠও গরম করেছে,
তার মতো ছোট লোকের তো ডাক পড়েনি। তৎক্ষণাৎ ঠিক করে ফেলল চন্দ্রকান্ত চাচাকে নিয়ে যাবেই যাবে। রোববার দিন সকালবেলা হাসিম হাই স্কুলের মাঠে গেল। যাবার সময় চন্দ্রকান্তকেও সঙ্গে করে নিয়ে গেল। সমিতির লোকেরা বক্তৃতার প্যান্ডেল তৈরি করেছে। মাঠের মধ্যে নানা রকম প্লেকার্ড পুঁতে রেখেছে, বড় বড় কি যেন লেখা লাল কালিতে। ওখানে নাকি কলেরা মহামারীর প্রতিকারের দাবি, খাবার জিনিসের দাম কমাবার দাবি লেখা আছে। কেউ কারো উপর খবরদারি করছে না, কেমন নীরবে সুশৃঙ্খলভাবে কাজ করছে। মনির আহমদের ফুরসত নেই, এমন সকালবেলাতেও ঘেমে নিয়ে উঠেছে। কণা কণা ঘামের উপর সূর্যালোক চিকচিক করে জ্বলছে। মনির আহমদকে আজ আশ্চর্য তেজব্যঞ্জক দেখাচ্ছে। বেঁটেখাটে মানুষ, সারা শরীরে অসাধারণ কিচ্ছু নেই, কিন্তু চোখ দুটোর দিকে চাওয়া যায় না। বাজ পাখির কথা মনে পড়ল হাসিমের। মুখের দিকে চেয়ে বুকের কথা বলে দিতে পারে, তেমনি অন্তর্ভেদী তীক্ষ্ণ গভীর চাউনি। চারদিকে নতুন পরিবেশ। দেখে শুনে চন্দ্রকান্তের চোখ তো চরক গাছ, চারা দিয়ে উঠে কৌতুকবোধ। জয় রাধা মাধব, কডে আনলি ভাইফুত? জয় রাধা মাধব, কোথায় নিয়ে এলি ভাইপো? রাধা মাধবের উদ্দেশ্যে দুহাত জোর করে প্রণাম করে হাসতে থাকে। বিরাট কোদাল কোদাল দাঁতগুলো হাসির তোরে বেরিয়ে পড়ে। মনির আহমদ নীরবে এসে হাসিমের মাথায় হাত রাখে। হাসিম ভাই, কত্তে আইসো দে? হাসিম ভাই, কখন এসেছ? একখানা আগে। চন্দ্রকান্ত চাচাও আইসে একটু আগে। চন্দ্রকান্ত চাচাও এসেছে। কই? চাচা কাজর তাড়াতাড়ি, বেশি কইত ন ফাইরলাম, এখন আইও চীনা হরিসে গড়াই দি। চাচা কাজের খুব তাড়াতাড়ি, বেশি কথা বলতে পারছি না, এসো চেনা জানা করিয়ে দিই। মনির আহমদ দুজনকে নিয়ে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিল। দুজনকে খুব আনন্দের সঙ্গে গ্রহণ করল সকলে। আন্তরিকতার স্পর্শে অল্পক্ষণের মধ্যে তাদের সংকোচ কেটে যায়। খুবই সহজভাবে সকলের সঙ্গে মিলেমিশে কাজ করতে থাকে। চন্দ্রকান্তের উৎসাহ হাসিমের চেয়ে বেশি। এটা কি ওটা কি জেনে নিয়ে প্রত্যেকটা কাজ বেশ আগ্রহ সহকারে করে যাচ্ছে। 11টার গাড়িতে নেতারা এলো, অন্যান্যদের সঙ্গে তারাও অভ্যর্থনা করে আনতে গেল। 10 গ্রামের কৃষক এসে জমায়েত হয়েছে। তাদের সঙ্গে এক মিছিলে দাঁড়িয়ে আওয়াজ তুলল চন্দ্রকান্ত। প্রথমে হাসিমের গলাটা কেঁপে উঠল, জিহ্বায় কেমন যেন জড়তা, কিসের যেন আওয়াজ একসঙ্গে সমুদ্রের মতো ফেটে পড়েছে। কোথেকে হাসিমের বুকে এলো সাহস। গলা ফাটিয়ে ঘোষণা করল, জালিমি গোষ্ঠী ধ্বংস হোক, চাষি মজদুর ভাই ভাই, অন্ন চাই বস্ত্র চাই, লাঙ্গল যার জমি তার। বাঁচার দাবিকে উড়তে তুলে ধরার চাইতে রোমাঞ্চকর উত্তেজনা কি আছে জগতে? নেতারা এলে হাসিম আর চন্দ্রকান্ত চলে আসতে চাইল, কিন্তু কৃষক সমিতির কর্মীরা আসতে দিল না। নেতাদের সহ ডালে চালে খিচুড়ি প্যাক করে সকলে একসঙ্গে খেল। এসব অভিজ্ঞতা হাসিমের নতুন। খাওয়ার ব্যাপারে চন্দ্রকান্তের বরাবর একটা খুঁতখুঁতে স্বভাব ছিল। আশ্চর্য, চন্দ্রকান্ত চাচাও বিন্দুমাত্র আপত্তি করল না। সবার নেতারা বক্তৃতা করলেন। মনে হলো না যে তারা দূরের মানুষ, যেন তাদেরই একান্ত আপনজন, কাছের মানুষ। দুঃখ দুর্দশাকে সোজা ভাষায় সহজভাবে চোখের সামনে তুলে ধরল না, শুধু কারণগুলোও বর্ণনা করল। শ্যামল চেকন তলোয়ারের ফলার মতো আন্দোলিত শরীরের মানুষটার কথাগুলো তার চেতনার সঙ্গীতের মতো বাজতে থাকলো। এক সময় নাকি সমাজের সকলে সমান ছিল, সকলে সমানভাবে স্বাধীন ছিল, দাস ছিল না কেউ কারো। সকলে সমানভাবে পরিশ্রম করত, সমানভাবে ফল ভোগ করত। কেউ বড় কেউ ছোট ছিল না। মানুষ মানুষের মেহনত চুরি করে
মানুষকে দাস বানিয়ে রেখেছে। কৃষক শ্রমিকের বুকের খুন ঝরা মেহনতি চুরি করে ধনী হয়েছে মানুষ। মেহনতি মানুষের বুকের তাজা রক্ত তাদের বাগানে লাল গোলাপ হয়ে ফোটে। সহস্র রকম পদ্ধতিতে বুকের রক্ত শুষে নিচ্ছে। হাসিম যেন চোখের সামনে শোষণের নখগুলো দেখতে পেল। সর্বশক্তি প্রয়োগ করে এ শোষণের পথ বন্ধ করতে হবে। সেজন্য দরকার সমিতি। ঘরে ফেরার সময় বক্তৃতার কথাগুলো হাসিমের চেতনায় বারংবার আবর্তিত হয়ে ঘোরে। পৃথিবীর সমস্ত শ্রমিকের শ্রম চুরি করে ধনীরা বালাখানা ঘুরেছে। হাসিমও তো শ্রমিক, তারও শ্রম চুরি করেছে। এতক্ষণে ধরতে পেরেছে অদরবাবু কানা আফজল আর খলুদের সঙ্গে তার মতো মানুষদের তফাৎটা কোথায়। বক্তৃতার আলোকে চেনা মানুষদের নতুন করে খুঁটিয়ে দেয়। তাদের শরীর থেকে যেন লাল লাল তাজা রক্ত ঝরছে। আর অদরবাবুদের মুখে রক্তের লাল ছোপ। প্রবল উত্তেজনায় দুহাত মুঠিবদ্ধ হয়ে এলো। জয় রাধা মাধব, একের জনের কথায় জোর কীরকম। চন্দ্রকান্ত ফিক করে হেসে ফেলল। চাচা, রাখি দাও তোয়ার রাধা মাধব। বেবাক দুনিয়া ভরা শোষণ, শোষণে রক্ত নাই, হাড্ডির ঠেকাইয়া আনি। এত শোষণ তবুও মানুষের ঘুম ন ভাঙ্গে কে? চাচা, রেখে দাও তোমার রাধা মাধব। সমস্ত দুনিয়া জুড়ে চলছে শোষণ। রক্ত শুষে এখন হারে এসে উঠে ঠেকেছে। এত শোষণ তবু মানুষের ঘুম ভাঙে না কেন? উত্তেজনার বসে কঠিন মাটিতে ধুম করে একটা পদাঘাত পড়ল। হাসিম গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। চারদিকে ছড়িয়ে পড়েছে মহামারী। সমিতির মানুষদের কাজ অনেক গুণ বেড়ে গেছে। ফুরসত নেই কারো একদণ্ড। খাবার জিনিসের দামে আগুন লেগেছে। ডাক্তার বদ্যি পাওয়া যাচ্ছে না মোটেও। এক একজন মানব সন্তান নীরবে বিনা চিকিৎসায় বিনা পথ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এতদিন হাসিম নিজেই দুঃখকেই বাড়িয়ে দেখেছিল। আশপাশের মানুষের হাল হকিকত নজর মেলে দেখেনি। তার পক্ষে দেখবার উপায়ও ছিল না। বাস্তবে কাজ করতে নেমে দেখতে পেল পৃথিবীতে সে শুধু একমাত্র দুঃখী নয়, আরও মানুষ আছে যাদের অবস্থাও তার চাইতে কোনো ক্রমে ভালো নয়। তার মতো হাজারো হাজারো মানুষের জীবনের চারপাশে ঘিরে রয়েছে কঠিন করুণ বাস্তবতা। আঘাত খেয়ে রক্ত ঝরে হৃদয় রক্তাক্ত হয়। সামনে এগিয়ে যাবার পথ পায় না জীবনে। মানুষের জীবনের মিছিলে সে আলোহীন নিশুতির গাঢ় অন্ধকারে থমকে দাঁড়িয়ে আছে। নতুন পাওয়া চেতনার আলোকে সব কিছুর মর্মমূল পর্যন্ত ফেটে চিরে দেখে। এতদিন সেও আকাশের দিকে মুখ তুলে মানুষের দুঃখ বেদনার অবসান কামানো করত। সমিতির কর্মীদের সঙ্গে কাজ করে আলাপ আলোচনা করে সে বুঝতে পেরেছে মানুষ নিজেকেই তার ভবিষ্যৎ রচনার ভার হাতে তুলে নিতে হবে। উপর থেকে কোনো আসমানি রহমত এসে মানুষের দুঃখ আর অভাব দূর করবে সে অসম্ভব কথা। হাজার মানুষের দুঃখ বেদনার সঙ্গে সে যখন তার নিজের দুঃখ মিলিয়ে দেখল, অনুভূতির আয়নাতে সুন্দর ধারণা ফুটে উঠল, সেও মানুষ। সমিতির লোকদের সঙ্গে কাজ করে ক্রমশই ধারণা আপনার থেকেই বদ্ধমূল হয়েছে যে সেও মানুষ। জীবন অমূল্য সম্পদ। অসম্ভবকে সম্ভব, অসুন্দরকে সুন্দর করার নিরবচ্ছিন্ন সংগ্রাম করার নামই জীবন। ক্ষয়ে ক্ষয়ে ধুকে ধুকে মরার জন্য মানুষ পৃথিবীতে আসেনি। সমস্ত পরিশ্রম, সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত স্নেহ ঢেলে দিয়ে জীবনকে মাটির পৃথিবীতে দাঁড় করাতে হবে সুন্দর করে। কেউ কারো চেয়ে পৃথক নয়। একই রক্তের নদী ছুটছে সমস্ত মানুষের ধমনীতে। সকলকে বাঁচাতে হলে প্রয়োজন সকলের সমবেত প্রচেষ্টা। একা থাকার মধ্যে তৃপ্তি নেই, কেননা একা থাকতে অতি সহজে নেতিয়ে পড়ে। সংগ্রাম করার অনুপ্রেরণা থাকে না। জীবনের সুখ মানেই তো জীবনের সংগ্রাম। সামনের উজ্জ্বল আশা আর পেছনের উদ্দীপনা না থাকলে মানুষ পারে না সংগ্রাম চালিয়ে যেতে। অবসর সময়ে হাসিম বসে বসে এসব কথা ভাবে। একদিন সমিতির কর্মীদের সঙ্গে কাজ করে এমন একটা আতশ কাজ পেয়েছে যার ভেতর দিয়ে দেখল জায়েদ বকশু, খলু মাতব্বর, কানা আফজল সকলকেই তাদের আসল চেহারায় দেখা যায়, চেনা যায়।
নিরন্ন ভুখা মহামারীর আক্রমণে মৃত্যুর কোলে ঢলে পড়া মানুষদেরও চেনা যায়। রাতে ঘুম আসে না, বিছানায় শুয়ে ছটফট করে। সমিতির জেলা অফিস থেকে কাজ করবার জন্য একটা মানুষ এসেছে। সারাদিন তাদের সঙ্গে ঘুরে মরা পুরায় কবরস্থ করে, রোগীর সেবা করে, দুটো পেলে খেয়ে শুয়ে পড়ে যেখানে সেখানে। যেমনই সরল তেমনই কঠিন মানুষটা। বেশ লেখাপড়া জানে, সকলের কেরামত ভাই। কত কত দেশ ঘুরেছে কেরামত ভাই, চাটগেয়ে ভাষায় কথা বলতে পারে না, তবু মর্মার্থ বুঝতে তাদের কারো অসুবিধা হয় না। হাসিমের মনে হয় স্নেহ, প্রেম আর ভালোবাসার ভাষা দুনিয়ার সব দেশে এক। আরেকটা তেমন ভাষা আছে, তাও এক, সে সংগ্রামের ভাষা। ঘরে আসতে পারে না বেশি, দলা দলা মানুষ মরছে, মাটি দিতে হচ্ছে, পোড়াতে হচ্ছে। জাত বিচারের সময় নেই। জাত বিচার করলে যে মৃতের সৎকার হয় না, এ পর্যন্ত ছেলে বুড়ো জোয়ান সব মিলিয়ে মরেছে 125 জন। মনির আহমেদ শহরে গিয়ে উপরে দরখাস্ত করে ডাক্তার আনিয়েছে, পুকুরের পানিতে ওষুধ ছড়িয়ে দিয়েছে। পানিতে রোগের পোকা বাড়ে, জীবাণু মিশেল পানি খেলে রোগ সংক্রামিত হয়। টিকা দেবার ব্যবস্থা করেছে। গ্রামের মানুষ টিকা নিতে চায় না, তাতে নাকি ঈমান চলে যায়। একথা শুক্রবারের জামাতে ফয়েজ মোস্তান মুসল্লিদেরকে বলে দিয়েছে। কাজীপাড়া এবং ফকিরপাড়ার সকলে একযোগে ফয়েজ মোস্তান জহির মৌলভীকে নিয়োগ করেছে। ছাগল জবাই করে শিরনি দিয়েছে, কোরআনের আয়াত পড়ে পাড়া বন্ধ করেছে, মাটির সরায় সুরা লিখে গাছে গাছে ঝুলিয়ে দিয়েছে, যাতে করে ওলা উঠা পাড়ার ত্রিসীমানায় ঘেঁষতে না পারে। দিনে রাতে শোনা যায় আজানের ধ্বনি। জীবনে যারা নামাজ পড়েনি, ওলা উঠার ডরে তাদের মাথায়ও টুপি উঠেছে। রাতের বেলায় ফয়েজ মাস্তান আর জহির মৌলভী জেগে জেগে সমস্ত পাড়াময় ঘুরে বেড়ায়। মাইজ ভান্ডারের কোনো কামেল পীর নাকি স্বপ্নে দেখেছে দুনিয়ার মানুষের গুনাতে দুনিয়া ভরে গেছে। সেজন্য আল্লাহ বান্দার উপর অসন্তুষ্ট হয়ে কলেরা, হাম, বসন্ত প্রভৃতি 7 বোন পাঠিয়ে গজব নাজেল করেছে। ওরা সুন্দরী মেয়ে লোকের বেশ ধরে দেশ হতে দেশান্তর ঘুরে বেড়াবে। যে পাড়ায় আল্লাহর কালামের কোনো নিষেধের গণ্ডি থাকবে না, ভেতর দিয়ে হুর হুর করে ঢুকে পড়বে। হেঁটে গেলেই শুরু হবে রোগ, তারপর মৃত্যু, কান্নাকাটি ইত্যাদি। এরই নাম আসমানি মুসিবত। এই আসমানি মুসিবতেরও আসানি আছে আল্লাহর কালামে। একবার জহির মৌলভী নাকি জোয়ারা গ্রামে রাতের অন্ধকারে এক বোনের মাথার লম্বা চুল জারুল গাছের সঙ্গে পেঁচিয়ে বেঁধে খরম দিয়ে সেচতে সেচতে মুচলেকা আদায় করেছিল। আল্লাহর হুকুম নেই, নয়তো ধরে রেখে দিত। একথা জহির মৌলভী যত্রতত্র বলে বেড়ায়, আর সেজন্য কলেরার সময় জহির মৌলভীর এত দাম। একমাত্র হাসিম এসবে মোটেও অবিশ্বাস করতো না, কিন্তু আজকে তার কেবলই হাসি আসে। এরকম সুন্দর সুন্দর গল্প বানাতে পারে বলে মোল্লারা খেতে পায়। ওসব কিছুই নয়, ভাওতা। মুরগির রান খাওয়ার আর মেহনতে ফাঁকি দেওয়ার জন্য এসব মোল্লারা বানিয়েছে। জ্যৈষ্ঠের শেষ, আষাঢ় নেমেছে। আউশ ধানের কচি সবুজ রঙে শ্যামায়িত হয়েছে মাঠ। মাঠে মাঠে গঙ্গা ফড়িং ছুটোছুটি করছে। মেদুর মেঘ সরে গিয়ে সুন্দর চরচরে রোদ উঠেছে, রক্তের মতো লাল হয়ে উঠেছে। এখন সমিতির বিশেষ কাজ নেই, বলতে গেলে মরক থেমে গেছে। সেজন্য হাসিমদের পেটের ভাত, চোখের ঘুম বিসর্জন দিতে হয়েছে অনেক দিন। পুকুরে পুকুরে ওষুধ ছড়িয়েছে, ঘরে ঘরে ফিনাইল, ব্লিচিং পাউডার বিলিয়েছে। কেরামত ভাই এসে তাদেরকে সুন্দর সুন্দর নেক কাজ শিখিয়ে দিয়েছে। রোগীর সেবা করা, কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস করানো, মশামাছি ধ্বংস করার তেল ছড়ানো, সব কিছু শিখে ফেলেছে হাসিম। কৃষক সমিতিতে যোগ না দিলে এসব শিক্ষা কোথায় থেকে পেত? মানুষের জীবন রক্ষার জন্য কত প্রয়োজন, এসব কি কম মূল্যবান অভিজ্ঞতা? আরও অনেক মূল্যবান মণিমুক্ত সঞ্চিত হয়েছে অভিজ্ঞতার ভাণ্ডে। ছোট ছোট টুকরো টুকরো সে সকল অভিজ্ঞতা। হাসিমের মনে হয়েছে তার গুরুত্ব অপরিসীম। অভিজ্ঞতার শুদ্ধ আলোতেই সমাজের ভাজে ভাজে জমা ক্লেদ, পঙ্কিলতা স্পষ্ট দেখতে পায়। কিছুদিন আগে হাসিমেরা লাশ কবর দেওয়ার জন্য রিফিউজি পাড়ায় গিয়েছিল। পাড়াটা বসেছে 2 বছর আগে। বুড়ির ছোট ছেলেটার ওলা উঠা হয়েছে। খবর পেয়ে মনির আহমদ হাসিম আর কেরামতকে পাঠিয়ে দিল। ভাঙা ঝুরঝুরে বেড়ার ঘরে ছেঁড়া মাদুরের ওপর বুড়ির ছেলেটা নিশ্চার হয়ে পড়ে আছে। সারা ঘরে বনবন করছে
বড় বড় মাছি। রোগী পায়খানা প্রস্রাব করে সব কিছু একাকার করে ফেলেছে। বদবুয়ের জন্য কাছে আগানো যায় না, সে অসহনীয়। বদবুকে অগ্রাহ্য করে বুড়ি মৃত্যুকল্প সন্তানের শিয়রে বসে আছে। চোখে মুখে আতঙ্ক, ক্লান্তি, শোক একসঙ্গে বাসা বেঁধেছে। হাসিমেরা সে ময়লা পরিষ্কার করছিল। মনির আহমদ ডাক্তার এনে চিকিৎসা করে মৃত্যুকল্প বালককে বাঁচিয়ে তুলেছিল। 3 দিন হাসিমকে বুড়ির সঙ্গে সঙ্গে রোগীর বিছানায় বসে কাটাতে হয়েছে। 4 দিনের দিন চোখ মেলে তাকিয়েছিল রোগী। সন্তানকে চোখ মেলতে দেখে বুড়ির 2 চোখে অশ্রুর ধারা নেমেছিল। অথচ বুড়ির চোখ এতদিনে ছিল আশ্চর্য রকমের শুকনো। এ ভাবান্তর দেখে হাসিম অবাক হয়ে বলল, সন্তান ভালো হয়ে উঠছে, এত কাঁদবার কি থাকতে পারে? বুড়িকে জিজ্ঞেস করেছিল কেন সে কাঁদছে। জবাবে বলেছিল, বাপজান, কেন কাঁদছি তোমাকে বোঝাতে পারবো না। মানুষ কেন কাঁদে তা কি বোঝাবার? তবু হাসিমের দরদি মন বুঝতে চেয়েছিল। জবাবে বুড়ি বলেছিল, তার অনেক কথা মনে পড়ছে, ঘরবাড়ির কথা, আত্মীয় স্বজনের কথা, আরও বলতে পারা যায় না এমন অনেক কথা, গভীর কথা মনে পড়েছে, তাই বুড়ি কাছে। একটিমাত্র আশার অঙ্কুর শিশু সন্তানটি তাও ঝরে যেতে বসেছিল। বেঁচে উঠেছে হাসিমদের কল্যাণে। জিজ্ঞেস করলো, পোয়ার বাপ করে খালা? ছেলের বাপ কোথায় খালা? আর কোথায় যাবে? সকলে সবশেষে যেখানে যায় সেখানেই গেছে। কী রোগ হইল রে খালা? কী রোগ হয়েছিল খালা? বাপজান রোগ, ব্যারাম কিচ্ছু নয়, জ্যান্ত মানুষটারেও মেরে ফেললো। কনে কে? আর কে? হিন্দুরা। উহ করে একটা বুক ভাঙ্গা নিঃশ্বাস বেরিয়ে আসে। হাসিম ঠিকমতো ব্যাপারটা বুঝতে পারে না। কেন হিন্দুরা মারবে তার স্বামীকে? বিশদ জানবার জন্য আবার সুদয়, হ্যাডে কি তোমার আর জায়গা জমিন নেওয়া ছিল? সেখানে কি তোমার জায়গা জমিন ছিল না? বাপজান, 8 কানি ধানের জমি ছিল, ভিটে ছিল, বাগান ছিল, ঘর ছিল এবং মুখে বলা যায় না এমন অনেক কিছু ছিল। জল, হাওয়া, আলো। কেন এ যাওয়া আসা? হিন্দুরা পাকিস্তান থেকে হিন্দুস্তানে যায়, হিন্দুস্তান থেকে মুসলমানরা বা আসে কেন? কেন আসে, কেন যায়? জায়গা জমিন ছাড়িয়ে আইলা কে? জায়গা জমি ছেড়ে কেন এলে? ডরে বাপজান, ডরে। কার ডরে? জানো না বাজান, হিন্দুদের ডরে। এই দেশত্ব ব্যারামে আর অভাবে মরণের দশা হইয়ে, এই দেশেও তো রোগে আর অভাবে মরণের অবস্থা হয়েছে। বাপজান, মরণের কি ভয়? ভয় কারে? ভয় তো হিন্দুদের। ভয় শুধু হিন্দুকে? হিন্দুরা কি মরণের চাইতেও ভয়ঙ্কর? হিন্দুদের মধ্যে কি ভালো মানুষ নেই? মুসলমানদের মধ্যে কি খারাপ মানুষ নেই? জাহেদ বকশু, খলু মাতব্বর, কানা আফজল, এরা কি ভালো মানুষ? হেডমাস্টার গিরিজাশঙ্কর বাবু, যিনি মুসলমানের ছেলের প্রাণ রক্ষা করতে গিয়ে প্রাণ দিলেন, তিনি কি খারাপ মানুষ? হাসিমের ধারণা, কানা আফজল আর অদর বাবুরা একযোগেই তো মৃত্যুর ব্যাপার করে। ওরা হিন্দু নয়, ওরা মুসলমান নয়, ওরা এক জাত, অত্যাচারী। এ সত্যটা মানুষ বোঝে না কেন? কেন বোঝে না? ভয়ানক দুঃখ হয়, দুঃখের কোনো রূপ নেই। আপাতত সমিতির কাজ বুকিয়ে দিয়েছে, এখন ঘরে ফেরা দরকার। সুপিয়ার কথা চিন্তা করে শঙ্কিত হয়ে ওঠে হাসিম। তার দিন কী রকম করে কাটছে কে জানে। সেই দিনই বাড়ির উদ্দেশ্যে পথে বেরিয়ে পড়ে। বাড়াবাড়ির বটতলার নবীর দোকানের পাশ দিয়ে যাবার সময় তাকে দেখে দোকান ভর্তি মানুষ সশব্দে হেসে ওঠে। সম্মিলিতির হাসির শব্দে একটু দিশাহারা হয়। অন্যদিন হলো ভয় পেত, আজকে তার করুণা হলো। কোথায় দাঁড়িয়ে আছে জানে না বলেই হাসছে ওরা। তাদের স্থান কোথায় যদি সঠিকভাবে জানতে পারত, তাহলে তাদের হৃদয়েও দয়া জাগত, উথলে উঠত প্রেম। তাকে টিটকেরি দেয়, গায়ে মাখে না হাসি। চতুর্বাফ তসবি রেখে দাড়ি দুহাতে মুঠি করে শ্লোক উচ্চারণ করলো, অকুলিন কুলি নইব কুলি নইব হীন, অকুলিনে দূরাইব ঘোড়া কুলিনে ধরিব জিন। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তাদের কথাগুলো ওজন করে দেখে আসে। কোনো মানুষকে ভালো কামনা করার মতো মন এদের নয়। তেমন তীক্ষ্ণ নয় দৃষ্টিরেখা, গভীর নয় অনুসন্ধিনতা, প্রবল নয় ভালোবাসা। তাই কেউ ভালো কাজ করতে গেলে সম্ভাব্য সকল উপায়ে নাজেহাল করাই তাদের কাজ। এটা তাদের মনের চরম দুর্বলতার অভিব্যক্তি। যার কিছু করার ক্ষমতা আছে সে করবে, বেহুদা কথা কয় না সে। তাদেরকে তো চিনেছে হাসিম। তাদের পরিচয় কি অনুদ্ঘাটিত? তাদের প্রাণ আছে বটে শরীরে, তবে সে প্রাণ নিজেদের এখতিয়ারে নয়, জাহেদ বকশুর হুকুমে লাগান অথবা খলু মাতব্বরের দাঙ্গায়
বিসর্জন দেবার জন্য তৈরি করে রেখেছে। মানুষের লহুর স্পন্দন তাদের শিরায় কই।